হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজ থেকে তোমরা লার্নিং অরাতে ইংলিশ গ্রামারের ওপর একটা সেশন পাবে, যেখানে তোমরা জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশ গ্রামার শিখতে পারবে। দেখো, তুমি যদি স্কুলের স্টুডেন্টস হও, সেটা তুমি যে কোনো ক্লাসে 4-5 থেকে শুরু করে ক্লাস 11-12 পর্যন্ত, আমরা সকলেই জানি আমাদের কিন্তু গ্রামারের একটা পার্ট থাকে আমাদের স্কুলের এক্সামে। সেটা দেখো, ডিফিকাল্টি লেভেলটা খালি ভ্যারি করে। যখন আমরা ক্লাস 12-এ যাই তখনও কিন্তু আমাদের প্রেপোজিশন করতে হয়, তখনও আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে হয়। আবার ক্লাস 8-9-এও কিন্তু আমাদের প্রেপোজিশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এইগুলো করতে হয়। শুধুমাত্র ডিফিকাল্টি লেভেলটার তফাৎ হয়, তাই তো? তাহলে আমরা জানি, যদি গ্রামারটা আমরা একবার ভালো করে শিখে নিই, সেটা গ্রামারে যে পার্টটা, সেখানে তো স্কোর করতে আমাদের অবশ্যই হেল্প করবে। তার সাথে সাথে আমাদের যে কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হয়, তাছাড়া যে রাইটিংয়ের সেকশন রয়েছে, সেখানেও কিন্তু এটা আমাদের ভীষণভাবে হেল্প করবে। আর তোমরা যদি তোমাদের স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশকে ইমপ্রুভ করতে চাও, তাদের জন্য এই সেশনগুলো হেল্পফুল। কারণ আমরা জানি রিটেন ইংলিশ এনহ্যান্স করার জন্য গ্রামারের একটা এক্সটেন্সিভ নলেজ লাগে। তার সাথে সাথে যারা স্পোকেন ইংলিশকে ইমপ্রুভ করতে চাইছো, তাদেরও কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে তুমি তোমার নিজের ভাষাকে এক্সপ্রেস করতে চাইছো, নিজের বক্তব্যকে যখন ফুটিয়ে তুলতে চাইছো, তাহলে ল্যাঙ্গুয়েজের যে বেসিক কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে, অর্থাৎ গ্রামার রিলেটেড যে কিছু ব্যাপার রয়েছে বা যে কিছু কনসেপ্ট রয়েছে, সেগুলো যদি জানা না থাকে, তাহলে কিন্তু বলতে গিয়েও তোমার কিছু কিছু জায়গাতে কনফিউশন তৈরি হবে। তো এই সমস্ত কিছুর জন্যই আমি বলবো তোমরা এই সেশনগুলো ডেফিনেটলি দেখতে পারো। এগুলো তোমাদের অবশ্যই অনেকখানি হেল্পফুল হবে। এবার দেখো, আমরা একদম জিরো থেকে শুরু করব। আমরা শিখবো ইংলিশ, এটা একটা সাবজেক্ট হিসাবে নয়, এটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে অ্যাজ আ হোল। এখানে শুধুমাত্র যে আমরা গ্রামার করব তাই নয়। আমরা জানি আমাদের যদি সেটা স্কুলের এক্সাম হোক বা যে কোনো জায়গাতে তুমি তোমার রিটেন ইংলিশ, স্পোকেন ইংলিশকে ইমপ্রুভ করতে চাও, যে কোনো কিছুর জন্যই আমাদের টেকনিক্যাল ব্যাপার যেরকম জানা দরকার, তার সাথে সাথে কিন্তু আমাদের ভোকাবটা কিন্তু একটা থাকা দরকার, একটা ভোকাব পাওয়ার আমাদের থাকা দরকার। অর্থাৎ কিছু শব্দ আমাদের স্টকে থাকা দরকার, যেটা ইউজ করে আমরা আমাদের যে এক্সপ্রেশন, আমাদের যে মনের বক্তব্য, সেটাকে আমরা কিন্তু অন্যের সামনে ফুটিয়ে তুলতে পারবো। লিখতে গিয়েও এরকম হয়, দেখবে ওয়ার্ড খুঁজে পাই না, তাহলে আমাদের কি করতে হবে? ভোকাব প্র্যাকটিস করতে হবে, ভোকাব শিখতে হবে। প্রত্যেক দিন আমরা 5টা করে ভোকাব শিখবো, বেশি নয়, 5টা করে ভোকাব শিখবো। এবং সেগুলো কিভাবে আমরা আমাদের ডে টু ডে লাইফে ইউজ করব, সেইগুলো সম্পর্কে আমরা জানবো। তার সাথে সাথে আমরা প্র্যাকটিস করব। এবার দেখো, একটা জিনিস হয় তোমাদের, আমরা কিন্তু অনেক ভোকাব শিখি, আবার কি হয় বলো তো, সেগুলো আমরা ভুলে যাই। যে ভোকাবগুলোকে আমরা শিখি আবার ভুলে যাই, সেগুলোকে কি বলা হয় বলো তো? সেগুলোকে বলা হয় প্যাসিভ ভোকাব। আর যেগুলো আমরা শিখে মনে রাখি এবং ব্যবহার করি, সেগুলোকে বলা হয় অ্যাক্টিভ ভোকাব। কেন অ্যাক্টিভ ভোকাব? মানে যেটা খুব সক্রিয় রয়েছে, যেটা আমরা শুনেছি, শিখে নিয়েছি, ব্যবহার করছি। যেরকম থ্যাংক ইউ, সরি, এগুলো কি করি? এগুলো কিন্তু আমরা সব সময় ব্যবহার করি, তাই এগুলো আলাদা করে আমাদের কিন্তু মনে রাখতে হয় না। তাই আমরা ভোকাব সেশনে যে যে ওয়ার্ডসগুলো শিখবো, সেগুলোকে কিন্তু প্যাসিভ ভোকাব করে রেখে দিলে হবে না, সেগুলোকে আমরা ব্যবহার করব আমাদের দৈনন্দিন জীবনে, সো দ্যাট এটা আমাদের অ্যাক্টিভ ভোকাব হয়ে ওঠে। আর যখন এটা আমাদের অ্যাক্টিভ ভোকাব হবে, আমরা কিছু লিখতে যাচ্ছি, আমরা জানি আমাদের আনসিন থেকে কোশ্চেনের আনসার লিখতে হয়। তারপর আমাদের 11-12-এ তো ব্রড টাইপের কোশ্চেন রয়েছে, তাছাড়া আমরা 9-10-এও দেখেছি যে আমাদের সিন রয়েছে, সিন থেকেও কিন্তু কোশ্চেনের অ্যান্সার লিখতে হয়। আর রাইটিং সেকশন তো রয়েছে। সমস্ত জায়গায় দেখি আমাদের কিন্তু নিজেদের লেখার একটা ব্যাপার থাকে, তাই না? তাই আমাদের অ্যাক্টিভ ভোকাব যত বেশি হবে, তত কিন্তু আমরা এই সমস্ত কিছুকে খুব সুন্দরভাবে করতে পারবো। তাই তোমাদের এই ল্যাঙ্গুয়েজ লার্নিং এর সেশনগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই লার্নিং অরার সাথে যুক্ত হয়ে থাকো। চলো শুরু করা যাক আজকের সেশনে। একটা ল্যাঙ্গুয়েজ যখন তুমি শিখতে যাচ্ছ, তখন তার 4টে স্কিল হয়, এল, এস, আর, ডাব্লু। এল, এস, আর, ডাব্লু কি?
দেখো এল মানে হচ্ছে লিসেনিং, আর মানে রিডিং, এস মানে হচ্ছে স্পিকিং, আর রাইটিং, ডাব্লিউ মানে। এবার একটা ল্যাঙ্গুয়েজ আমরা যদি শিখতে চাই তাহলে কিন্তু এই চারটে জিনিসই আমাদের করা প্রয়োজন। এবং আমরা দেখো আমাদের বাংলা ভাষায় যে নিজেদের এত সুন্দর করে বক্তব্য বা ভাবটাকে ফুটিয়ে তুলতে পারি, কেন বলো তো? কারণ এই চারটে কিন্তু স্কিলই ভীষণ অ্যাক্টিভ। আমরা শুনি, আমরা সারাক্ষণ আমাদের চারিপাশে বাংলা শুনছি, তাই তো? তাহলে বাংলা এনভায়রনমেন্টের মধ্যে আমরা রয়েছি, তাই আমরা দেখবে আমাদের কিন্তু কেউ শিখিয়ে দেয়নি যে কিভাবে বলতে হয় বা কোন শব্দের পরে কোন শব্দটা ব্যবহার করতে হয়। কি হয়েছে, আমরা কিন্তু শুনে শুনে শিখেছি। আমাদের জাস্ট আফটার বার্থ আমরা কিন্তু কানে সর্বক্ষণ এই বাংলা ভাষা শুনছি। তাহলে কি হয়েছে, এই শোনাটা কিন্তু মানে এই চারটে যে স্কিল একটা অপরটাকে কিন্তু হেল্প করে, একটা অপরটাকে এনহ্যান্স করতে হেল্প করে। চারটে স্কিল আমাদের যখন খুব ভালোভাবে আমরা রপ্ত করতে পারবো, তখন কিন্তু সেই ল্যাঙ্গুয়েজের ওপর আমাদের কিন্তু একটা দক্ষতা চলে আসবে অটোমেটিক, যেটা আমাদের মাদার টাঙের ক্ষেত্রে হয়। দেখো আমরা সবসময় ছোটোর থেকে শুনছি এবং আমরা পড়ছি, ছোটবেলায় আমাদের বাংলাটাই প্রথম পড়ানো হয়, এবং যে কোনো গল্প, আমাদের গল্প পড়ানো হচ্ছে কিসে পড়ানো হয়, বাংলা ভাষায় পড়ানো হয়। তারপর আমরা তো বলছি সর্বক্ষণ, এবং আমাদের যে কোনো কিছু প্রাথমিকভাবে লেখার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, বাংলা ভাষা ব্যবহার করি। তাই কিন্তু আমাদের বাংলা ভাষা নিয়ে কোনো প্রবলেম নেই, তাই না? তো ইংরেজি এটাও কিন্তু একটা স্কুলের সাবজেক্ট নয়, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ লার্নিং। ঠিক আছে, তাহলে এই ল্যাঙ্গুয়েজ লার্নিংটা আমাদের কিভাবে অনেক বেশি ইজি হবে, যদি আমরা আমাদের এই লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং চারটে যে স্কিল রয়েছে, চারটে স্কিলকে একসাথে নিয়ে আমরা কিন্তু যদি ল্যাঙ্গুয়েজ লার্নিংটাকে শুরু করি, তাহলে কিন্তু অনেক ইজি হবে। কিভাবে করবে, এখানে লার্নিং করাতে তোমরা একটা রিডিং সেশন পাবে, যেখানে আমরা ছোট ছোট একটা করে প্যাসেজ বা স্টোরি প্রত্যেক দিন আমরা কিন্তু পড়বো। যখন আমি পড়বো সেটা তোমাদের একবার শোনা হবে, তারপর তোমরা ভিডিওটা পজ করে নিজেরা পড়বে, তোমাদের তাহলে লিসেনিং হচ্ছে, রিডিং হচ্ছে। তারপর একটা বা দুটো সেন্টেন্সকে তোমরা নিজেরা লাউডলি বলবে, দেখে দেখে বলো, দুবার দেখে বলবে, তিনবার দেখে বলবে। একটা ছোট সেন্টেন্স নাও, সেটাকে না দেখে বলো। আর তাছাড়া তোমরা যে এখানে ইম্পর্টেন্ট বা যে নতুন নতুন ভোকাব, ইম্পর্টেন্ট মানে ডেলি লাইফে ইউজ করার জন্য ইম্পর্টেন্ট যে সমস্ত ভোকাবগুলো, মানে আমাদের নিজেদেরকে প্রকাশ করতে চাইলে যে ওয়ার্ডগুলো আমাদের প্রত্যেক দিন প্রয়োজন হয়, তো সেই রকম যে ওয়ার্ডগুলো পাবে, সেই ওয়ার্ডগুলো নিজেরা মুখে মুখে বলা প্র্যাকটিস করো। তাহলে তোমাদের স্পিকিং স্কিলটা ইমপ্রুভ হচ্ছে, এবং রাইটিং, তোমরা যে নতুন ওয়ার্ডগুলো শিখবে, এখানে তো তোমরা পাবে কিভাবে সেই ওয়ার্ডগুলোকে সেন্টেন্স ইউজ করতে হচ্ছে। তোমরা সেই 5টা যে ওয়ার্ড পাবে, সেই 5টা ওয়ার্ড দিয়ে নিজেরা একটা বা দুটো করে সেন্টেন্স তৈরি করো, তাহলে তোমাদের কিন্তু এই যে রাইটিং সেকশন, এটাও কিন্তু তোমাদের ইমপ্রুভ হবে। তাহলে দেখো আমরা চারটে যে স্কিল রয়েছে, সেই চারটে স্কিলকে নিয়ে আমরা একসাথে এগিয়ে যাব। তোমরা অবশ্যই প্রত্যেক দিন লার্নিং করার সেশনগুলো জয়েন করো, তারপর দেখবে তোমাদের ডেফিনেটলি ইংলিশে আর কোনো ভীতি ভয় কিচ্ছু থাকবে না। তো চলো, আমাদের লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এইগুলো তো আমরা একসাথে করব, কিন্তু তার আগে এখন যে ক্লাসটা তোমরা করতে চলেছো, এখানে আমরা কি করব, এখানে আমরা ইংলিশ গ্রামারের বেসিক, অর্থাৎ একদম জিরো লেভেল থেকে শুরু করব, যাতে কোথাও গিয়ে আমাদের কোনো কনফিউশন তৈরি না হয়। ওকে, চলো। প্রথমে আমরা কি পাই বলতো, লেটার্স পাই, তাই না? আমাদের কতগুলো লেটার্স রয়েছে বলতো? 26 লেটার্স রয়েছে, যেটা নিয়ে কি, যেটা নিয়ে হচ্ছে ইংলিশ আলফাবেট। ঠিক আছে, অর্থাৎ ইংলিশ বর্ণমালা। বাংলাতে যেরকম অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই নিয়ে বাংলা বর্ণমালা, সেরকম এ থেকে জি পর্যন্ত, সেটা এই 26টা লেটার, এ বি সি ডি করে এরকম করে যে 26টা লেটার, সেটা নিয়ে হচ্ছে অ্যালফাবেট, অর্থাৎ ইংলিশ বর্ণমালা। এবার এই 26 লেটারের মধ্যে কি কি রয়েছে? 5 ভাওয়েলস। 5 ভাওয়েলস কি কি? এ, ই, আই, ও, ইউ। এবং রয়েছে 21 কনসোনেন্টস।
21 কনসোনেন্টস, এই যে এ থেকে জি পর্যন্ত, এই 5টা বাদ দিয়ে যে যে রয়েছে সেই সবই হলো কনসোনেন্ট। বি, সি, ডি এরকম করে একদম জি পর্যন্ত এই 5টা বাদ দিয়ে বাকি সবই হলো কিন্তু কনসোনেন্ট। এবার আমাদের কিন্তু অনেক সময় আমরা পাবো জিনিসটা ভাওয়েল দেখে হয় না, আমাদের কিন্তু সাউন্ড, আমরা যখন বলছি একটা সাউন্ড আসছে না, আমি যখন দেখো বলছি ক্যাট, ম্যাঙ্গো, এগুলো কি এক একটা মুখে উচ্চারিত হওয়া ধ্বনি বা শব্দ, আর সেটা যখন মিনিং থাকে তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি ওয়ার্ড। তাহলে এই যে সাউন্ড, এই 5টা ভাওয়েল, এখান থেকে তৈরি হচ্ছে 20 সাউন্ডস। ওকে, এখান থেকে তৈরি হচ্ছে 20 সাউন্ডস। আর এই যে 21 কনসোনেন্ট রয়েছে, এখান থেকে সৃষ্টি হচ্ছে 24 সাউন্ডস। তাহলে আমরা কি দেখতে পেলাম, ইংলিশে টোটাল 44 সাউন্ডস রয়েছে। ওকে, তাহলে ইংলিশে আমরা টোটাল দেখতে পেলাম 44 সাউন্ডস রয়েছে। এবার দেখো, এবার এই যে সাউন্ডস রয়েছে, যেরকম আমি বললাম ম্যাঙ্গো, তাহলে যখনই কোনো ওয়ার্ড বলছি, ওয়ার্ডের মানে শব্দ, মুখে উচ্চারিত হওয়া ধ্বনি যেটা মিনিং দিচ্ছে সেটাই কি হয়ে যাচ্ছে, সেটাই তখন আমরা কি বলছি, ওয়ার্ড। ঠিক আছে, এবার কয়েকটা ওয়ার্ডকে পাশাপাশি বসালে তখন আমরা কি তৈরি করি বলতো, কয়েকটা ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে যখন আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি তখন আমরা সেটাকে বলে থাকি সেন্টেন্স, বা যেটাকে বাংলাতে আমরা কি বলি, বাক্য বলি, কি, তাই তো? এবার সেন্টেন্স, ধরো আমি একটা লিখছি, এ ক্যাট ইটস আ ফিশ, একটা বিড়াল একটা মাছ খাচ্ছে। এ ক্যাট ইটস আ ফিশ, এখানে দেখো ক্যাট, এ, ইটস আ ফিশ, আমরা দেখো এক একটা কিন্তু কি পেয়েছি, ওয়ার্ড পেয়েছি, পাশাপাশি বসিয়েছি, একটা মিনিং পেয়েছি, তাই না? তাহলে এটা কিন্তু হয়েছে একটা সেন্টেন্স। চলো আবার যদি একটা আমরা অন্য যে কোনো সেন্টেন্স বলি, রাম প্লেস ফুটবল, রাম প্লেস ফুটবল, এখানে দেখো রাম একটা শব্দ, প্লেস একটা শব্দ, আর ফুটবল একটা শব্দ। এবার একটা সেন্টেন্সের মধ্যে দেখো একটা, দুটো, তিনটে পার্ট পেয়েছি আমরা। এবার এই যে পার্টগুলো রয়েছে, এই পার্টগুলোকেই বলা হচ্ছে একটা সেন্টেন্সের কি, পার্টস অফ স্পিচ। এবার তোমরা বলবে যে সেন্টেন্সের পার্টগুলোকে পার্টস অফ আ সেন্টেন্স না বলে কেন স্পিচ বলছি? দেখো স্পিচ কিছুই না, স্পিচ হচ্ছে যখন আমাদের স্পিচ কি, স্পিচ হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষা, আমাদের যখন বলা সেন্টেন্সগুলো পরপর থাকবে এবং সেটা দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করব, সেটাই তখন আমরা স্পিচ বলি। স্পিচ মানে আমাদের বক্তব্য। এই যে সেন্টেন্স দিয়ে আমরা কি করছি, আমাদের বক্তব্যকে তুলে ধরছি, আমাদের যেটা বলা রয়েছে যে রাম ক্রিকেট খেলছে বা রাম ফুটবল খেলছে, সেটা আমাদের কি, আমাদের এটা একটা কিন্তু স্পিচ। তাহলে এটাকে আমরা সেন্টেন্স বলি, কিন্তু এটাই একটা স্পিচ, কারণ এখানে আমরা কি করছি, আমাদের বক্তব্যকে তুলে ধরছি। তাহলে রাম প্লেস ফুটবল, এখানে তিনটে যে পার্ট রয়েছে সেটাকে আমরা কি বলছি, পার্টস অফ আ স্পিচ। এবার দেখো আরো সোজা করে যদি একটু বুঝি, যেরকম আমরা যদি হিউম্যান বডির এক্সাম্পল নিই, হিউম্যান বডিতে যেরকম বেশ কয়েকটা পার্টস রয়েছে, তারপর কি একটা সম্পূর্ণ হিউম্যান বডি তৈরি হচ্ছে, যেরকম চোখ, কান, নাক, গলা, এবং তাদের নিজস্ব বা নির্দিষ্ট কাজ রয়েছে। চোখ দিয়ে তো আমরা দেখি, চোখ দিয়ে নিশ্চয়ই কাজ করি না, হাত দিয়ে আমরা কাজ করি, মুখ ইউজ করে আমরা কথা বলি। ঠিক সেই রকম ভাবে এই যে পার্টস অফ স্পিচ বললাম, এরকম রয়েছে টোটাল 8টা পার্টস অফ স্পিচ। আর এই 8টা পার্টস অফ স্পিচের নির্দিষ্ট নির্দিষ্ট কাজ রয়েছে। ঠিক আছে, একটা সেন্টেন্সকে ধরে নাও একটা হিউম্যান বডি, তার যে 8টা ভাগ রয়েছে তাদের নির্দিষ্ট নির্দিষ্ট কাজ রয়েছে এবং কাজ অনুযায়ী তাদের নাম রয়েছে। তাহলে চলো এবার 8টা পার্টস অফ স্পিচ কি কি সেই সম্পর্কে একটু জেনে নিই আমরা।
দেখো 8টা পার্টস অফ স্পিচের মধ্যে প্রথমেই রয়েছে কে, নাউন। নাউন মানে কি? নাউন মানে হচ্ছে যেটা একটা নেমিং ওয়ার্ড, অর্থাৎ যার মধ্যে দিয়ে আমরা কোনো কিছুর নাম প্রকাশ করি। নেম অফ আ পার্সন, প্লেস, থিং, এনি আইডিয়া, এনি অ্যাক্টিভিটি, এনি ফিলিং অর নেম অফ এনিথিং এলস। যা কিছু চোখের সামনে দেখতে পাচ্ছি, বা এমনও হতে পারে চোখের সামনে দেখতে পাচ্ছি না বাট সেটা নাম দিতে পাচ্ছি। আচ্ছা, তোমার মনটা কিরকম হচ্ছে? খুব দুঃখ লাগছে মনটা, ঠিক আছে, তাহলে এই যে মনের যে ফিলিংসটা, এটার কি করলাম? দুঃখ, এটা একটা নাম দিলাম, তাই না? তাহলে এটা একটা নাউন হয়ে গেল। এই যে দুঃখ, এটা কিন্তু একটা বিশেষ্য পদ। তারপর ধরো বলছি যে সে খুব ভালো মানুষ, সে অনেক গরিব মানুষের সাহায্য করে, তাদের পাশে দাঁড়ায়, যারা নিডি, যাদের হেল্পের প্রয়োজন তাদেরকে হেল্প করে। তো তার মধ্যে কিন্তু যে কোয়ালিটিটা রয়েছে সেটা কি, সেটার একটা নাম দিচ্ছি গুডনেস। মানে কি, তার যে কোয়ালিটি বা তার চারিত্রিক যে বৈশিষ্ট্য সেটার একটা নাম দিলাম, সেটা কি নাম দিলাম? গুডনেস, অর্থাৎ মহত্ব, ঠিক আছে। বা কাইন্ডনেস, দয়ালু। তাহলে দেখো, যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, আমার হাতে রয়েছে জিনিসটা, এটা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি। এটা কি? এটা একটা পেন। তাহলে এটার একটা নাম দিচ্ছি। আমার চোখের সামনে রয়েছে একটা বোতল, একটা জিনিস, যে জিনিসটার মধ্যে জল ভরা রয়েছে, তাহলে ওই জিনিসটার নাম কি? ওই জিনিসটার নাম ওয়াটার বোতল। আবার আমার এখানে ডান দিকে রয়েছে একটা কাঠের চাপটা মতো জিনিস, ওই জিনিসটার কি নাম দিচ্ছি? ওই জিনিসটার নাম দিচ্ছি, ওটা একটা টেবিল। তারপর ধরো আমার নাম কি? কুহেলি। তোমার নাম কি? রতন। এরকম করে আমরা যেইটার নাম দিতে পাচ্ছি সেটাই কি, সেটাই হয়ে যাচ্ছে নাউন। তাহলে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। মনে রাখবো অলওয়েজ, নাউন সমান নেম, মানে যা কোনো কিছু যেটার নাম দিচ্ছি সেটাই হয়ে যাচ্ছে নাউন। প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে রিপ্লেসিং ওয়ার্ড। রিপ্লেসিং ওয়ার্ড অর্থাৎ নাউনকে রিপ্লেস করে। উই ইউজ প্রোনাউন ইনস্টেড অফ নাউন। নাউনের পরিবর্তে আমরা যাকে ব্যবহার করি সেই হচ্ছে প্রোনাউন। তার মানে নাউন যেরকম নাম প্রকাশ করে, ধরো আমি বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি, রাম ইজ আ গুড বয়। রাম goes to school every day. Ram loves his parents. দেখো, এরকম করে বারবার যদি আমি রাম 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 বলে যাই, শুনতে কতটা আমাদের কানে লাগছে না? বারবার আমরা রাম রাম রিপিট করেই যাচ্ছি। তাহলে আমরা এই যে রাম, এটাকে রিপ্লেস করে দেব। এই যে রাম, এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? দেখো, হি দিয়ে রিপ্লেস করতে পারি, তাই না? এখন দেখো, শুনতে কিন্তু অনেক বেটার লাগছে। তাহলে যে শব্দগুলো দিয়ে আমরা নাউনটাকে রিপ্লেস করলাম, এই যে রাম একটা ব্যক্তির নাম, এটাকে আমরা কোন শব্দটা দিয়ে রিপ্লেস করছি? হি। এটা একটা প্রোনাউন, প্রোনাউন দিয়ে রিপ্লেস করছি। দেখো, সেন্টেন্সটা কিন্তু যেরকম সেরকমই আছে, শুধুমাত্র আমি নাউনের পরিবর্তে একটা শব্দ বসিয়েছি যেটাকে আমরা প্রোনাউন বলি, এবং তাতে কি হচ্ছে, সেন্টেন্সটা শুনতে যতটা বিরক্তিকর লাগছিল, বারবার রাম বললে কি, সামনে তোমার কেউ রয়েছে, তো তুমি তার সম্পর্কে যখন কিছু বলছো, বারবার তুমি যদি তার নামটা ইউজ করতে থাকো, তাহলে এটা কিন্তু যে সামনে থাকবে সে ভীষণ ইরিটেট ফিল করবে। আর তুমি যখন বারবার বলবে, সেটা তোমার জন্য, অর্থাৎ মানে কি বলবো, কানে ভীষণ লাগবে। তাহলে আমরা কি করছি, নাউনের পরিবর্তে ব্যবহার করছি কাকে? প্রোনাউনকে। এরকম ভাবে বেশ কয়েকটা প্রোনাউন আছে, যেরকম হি, সি, আই, উই, ইউ, দে, ইট। এরকম করে কিন্তু আরো অনেকগুলো প্রোনাউন আছে। তাহলে আমরা এইটুকু বুঝতে পেরেছি যে নাউনের পরিবর্তে যাকে ব্যবহার করি তাকেই আমরা কি বলি? তাকে আমরা প্রোনাউন বলি। তাই আমরা কি বলেছি? প্রোনাউনকে রিপ্লেসিং ওয়ার্ড। কাকে রিপ্লেস করে? নাউনকে রিপ্লেস করছে। তারপর দেখো রয়েছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি?
অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বাংলায় যেটাকে বলি বিশেষণ, অর্থাৎ এই যে নাউন এবং প্রোনাউন এদের কোয়ালিফাই নাউন অ্যান্ড প্রোনাউন, নাউন এবং প্রোনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের যে বৈশিষ্ট্য, যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদের তথ্য দেয়। দেখো, রাম ইজ আ গুড বয়। রাম কি? রাম একটা নাউন, ঠিক আছে। ইজ হচ্ছে ভার্ব, বয় কি? বয়ও কিন্তু একটা নাউন। আর গুড কি? গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন ছেলে? রাম কেমন ছেলে? রাম হচ্ছে ভালো ছেলে। তাহলে এই যে বয়, বয়টা কি? বয়টা একটা নাউন। ছেলেটা, এই যে একজন তোমার সামনে রয়েছে, মানে রাম ধরো একটা ছেলে, সে তোমার সামনে বসে রয়েছে, তাহলে ওই যে বসে রয়েছে তোমার সামনে তার একটা নাম দিচ্ছি। কি নাম দিচ্ছি? তার একটা নির্দিষ্ট নাম রয়েছে, আবার তার একটা বয় বলেও তাকে ডাকতে পারি, আবার তাকে রাম বলেও ডাকতে পারি, তাই তো? তো নাউনের ভাগ, প্রোনাউনের ভাগ আরো ডিটেলে আমরা প্রত্যেক দিন একটা একটা করে পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব, কিন্তু প্রত্যেকটা সম্পর্কে জানার আগে আমাদের যে টোটাল 8টা পার্টস অফ স্পিচ রয়েছে সেটার বেসিক অর্থাৎ পরিচয় পর্বটা কিন্তু সেরে নেওয়া আমাদের ভীষণ দরকার। চলো, তাহলে এখানে দেখো, এই যে গুড, এই শব্দটা কি করছে? এই শব্দটা কিন্তু বয় এই নাউনটার সম্পর্কে বলছে। কেমন ছেলে? না ভালো ছেলে। সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। কেমন মেয়ে? না বুদ্ধিমতী মেয়ে, ঠিক আছে। সি ইজ আ ওয়াইজ লেডি। সে একজন বুদ্ধিমতী মহিলা। সি ইজ আ ওয়াইজ লেডি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদের তথ্য কে দিচ্ছে? দিস ইজ আ বিউটিফুল হাউস। এটা একটা সুন্দর বাড়ি। দিস ইজ আ নাইস থিং। এই জিনিসটা খুব সুন্দর। তাহলে থিংটা কি? এটা একটা নাউন। এবার নাইস কি? নাইস মানে হচ্ছে সুন্দর। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাডজেক্টিভ কি করছে? নাউন এবং প্রোনাউন সম্পর্কে আমাদের কিন্তু কিছু কথা বলছে, কোনো ইনফরমেশন দিতে পারে, বা সেই নাউন বা প্রোনাউনটা কেমন, তাদের বৈশিষ্ট্য কি রকম সেটা সম্পর্কে বলছে। হি ইজ আ টল বয়। সে কেমন? না লম্বা। তাহলে টলটা কি? টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অ্যাডজেক্টিভ কাকে বলে। দেখো, এবার আমরা পাচ্ছি কাকে? ভার্ব, যে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভার্ব মানে বাংলায় যেটাকে আমরা বলি ক্রিয়া, তাই তো? মানে যেখানে কিছু করা বোঝায়। তাহলে ভার্ব কাকে বোঝাচ্ছে? মানে কোন শব্দগুলো আমরা ভার্বের মধ্যে রাখবো বলো তো? যেই শব্দগুলোর মধ্যে কি রয়েছে? কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর স্টেট অফ সামথিং। দেখো, শুধুমাত্র যে অ্যাক্টিভিটি বোঝায় সেটা কিন্তু নয়। আমরা কিন্তু অনেক সময় পড়ি যে ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ, মানে কোনো কিছু করা বোঝায়। সেটা ফুটবল খেলা হতে পারে, সেটা বই পড়া হতে পারে, সেটা ভাত খাওয়া হতে পারে, সেটা চুল আঁচড়ানো হতে পারে, সেটা ঘর পরিষ্কার করা হতে পারে। অর্থাৎ যে কোনো কাজ করা মানে হচ্ছে ভার্ব। ঠিক, যে কোনো কাজ করা মানে তো ভার্ব, কিন্তু কোনো কিছু স্টেট বা অবস্থান আমরা কিন্তু ভার্বটা দিয়ে এক্সপ্রেস করি। ধরো আমি একটা কথা বললাম যে আই হ্যাভ আ কার। আচ্ছা, আমার একটা গাড়ি আছে, এখানে কি কোনো কাজ করার বোঝাচ্ছে? এখানে কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই। দেখো, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে কি? অর্থাৎ কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে না। কিন্তু এখানে আই কি? আই হচ্ছে সাবজেক্ট, যেটা একটা আবার প্রোনাউন, ঠিক আছে। হ্যাভ কি? হ্যাভ কিন্তু এখানে ভার্ব। আর কার হচ্ছে নাউন, যেটা এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট। এবার দেখো, এই যে হ্যাভটাকে আমি ভার্ব বলছি, কিন্তু ভার্ব মানে তো কাজ করা বোঝায়, তাহলে হ্যাভটা কেন ভার্ব হলো? দেখো, আমার একটা গাড়ি আছে, এটা একটা আমার সম্পর্কে ইনফরমেশন দেওয়া হচ্ছে, বা এটা আমার একটা স্টেট, আমার পজিশনটা কি? যে আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে। বা যদি বলি ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ কি? ইউ হচ্ছে একটা প্রোনাউন, আর ভার্ব, স্টুডেন্ট নাউন। আচ্ছা, এবার বলো তো, এই যে আর,
তুমি একজন ছাত্র বা ছাত্রী, এখানে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে না, এখানে কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, বাট এটাকে আমরা ভার্ব বলছি কেন? তাহলে ভার্ব মানে তো আমরা জেনে এসেছি যে ক্রিয়াপদ, কোনো কিছু করা বোঝায়, বাট এখানে আর ভার্ব কেন বলতো? কারণ তোমার স্টেট বা তোমার পজিশন কি, তোমার অবস্থানটা হচ্ছে বা তোমার পরিচয়টা কি, যে তুমি একজন ছাত্র। তাহলে এখানে দেখো কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে স্টেট, কোনো কিছুর অবস্থানকেও কিন্তু স্টেট মানে কি, স্টেট মানে হচ্ছে কোনো কিছুর অবস্থান। তোমার অবস্থানটা কি? তুমি ছাত্র। আমার অবস্থান কি? আমি টিচার। এবার আমি যদি বলি যে হি ইজ আ বয়, সে একটি ছেলে, তাহলে তার সম্পর্কে বলছি, তাহলে সে, তার অবস্থান কি, সে একটি ছেলে। ঠিক আছে, তাহলে এইরকম করে আমরা কি দেখতে পেলাম, ভার্ব শুধুমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটিই নয়, অর্থাৎ কোনো কিছু করা তো বোঝায় ভার্বের মধ্যে দিয়ে, তার সাথে সাথে স্টেট, কোনো কিছুর অবস্থানকেও কিন্তু আমরা ভার্বের মধ্যে দিয়েই প্রকাশ করে থাকি। চলো, এবার রয়েছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি? অ্যাডভার্ব মানে হচ্ছে, দেখো অ্যাডভার্ব কথাটার মধ্যে রয়েছে কি, ভার্ব কথাটা রয়েছে। এবার অ্যাডভার্ব কথাটার মধ্যে ভার্ব কথাটা রয়েছে, এবার অ্যাডজেক্টিভ কথাটাও আমরা পাচ্ছি অ্যাড থেকে, আর একটা অ্যানাদার অ্যাডভার্ব, অন্য একটা অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে। তাহলে অ্যাডভার্ব কি করে? কোনো ভার্বকে কোয়ালিফাই করে, অর্থাৎ ভার্ব কেমন, ভার্বটা কখন হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, ভার্ব সম্পর্কে আমাদের ইনফরমেশন দেয় অ্যাডভার্ব। আবার যে কোনো অ্যাডজেক্টিভ সম্পর্কেও আমাদের কিন্তু কে বলে, অ্যাডভার্ব বলে। ধরো আমি বললাম রাম ইজ আ গুড বয়, এখানে তোমরা পেয়েছো যে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আমি যদি বলি রাম ইজ আ ভেরি গুড বয়, ধরো বলছি রাম ইজ আ ভেরি গুড বয়। এবার এই সেন্টেন্সে দেখো তো, এখানে তো বয়টা নাউন আমরা আগেই জেনেছি, গুড এটা অ্যাডজেক্টিভ সেটাও আমরা জেনে গেছি। এবার ভেরিটা তাহলে কি? ভেরি হচ্ছে কতটা ভালো, ভালো এটা তো অ্যাডজেক্টিভ, এবার কতটা ভালো মানে অ্যাডজেক্টিভটাকেও ত্বরান্বিত করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে। এখানে এই ভেরি কি, ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো একটা অ্যাডজেক্টিভকে কে ত্বরান্বিত করছে বা অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করছে কে, অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব, ভার্বকে কিভাবে কোয়ালিফাই করে? ধরো বলছি রাম রানস ফাস্ট, রাম দ্রুত হাঁটছে। ঠিক আছে, রাম এটা কি নাউন, রানস ভার্ব, ফাস্ট কেমন হাঁটছে না, দ্রুত। তাহলে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। দেখো ভার্ব সম্পর্কে বলছে, আমি কি বলেছি, অ্যাডভার্ব কি করবে, ভার্বটা কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কোথায় হচ্ছে, তো ভার্ব সম্পর্কে যে বলে, অর্থাৎ ভার্বকে যে কোয়ালিফাই করে, ভার্বটা কখন কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, ভার্বটা সম্পর্কে আমাদের যে তথ্য দিচ্ছে, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, সে কে, সে হচ্ছে অ্যাডভার্ব। ধরো আমি বলছি আই উইল গো টুমোরো, আই উইল গো টুমোরো। এখানে দেখো আমি যাব কবে না, আগামীকাল। তাহলে আই, আই হচ্ছে একটা প্রোনাউন, গো ভার্ব, এবার টুমোরো এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। কারণ আমি কবে যাব, আমি আগামীকাল যাব, আমার যাওয়াটা কবে হবে, যাওয়ার সম্পর্কে একটা তথ্য পাচ্ছি টুমোরো এই শব্দটার মধ্যে দিয়ে। তাহলে টুমোরো কি, টুমোরো হচ্ছে অ্যাডভার্ব। আমি আর একটা কথা বলেছিলাম যে অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, আবার অন্য একটা অ্যাডভার্বকেও কিন্তু কোয়ালিফাই করে কে, অ্যাডভার্ব। এখানে দেখো রাম রানস ফাস্ট, এখানে রাম সাবজেক্ট বা নাউন, রানস হচ্ছে ভার্ব এবং ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, এটা বুঝতে পেরেছি। এবার যদি বলি রাম রানস ভেরি ফাস্ট, তাহলে রাম দৌড়াচ্ছে দ্রুত, এবার রাম খুব দ্রুত দৌড়াচ্ছে, তাহলে দেখো ফার্স্টটা তো অ্যাডভার্ব, এবার ওই অ্যাডভার্বটাকে আমরা ত্বরান্বিত করছি বা অ্যাডভার্বটার তীব্রতাটাকে আরো কি দিয়ে বোঝাচ্ছি, ভেরি ফাস্ট। তখন ভেরিটা কি, ভেরিটাও, সেই ভেরিটাও কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে এখানে যদি ধরো রয়েছে ভেরি,
দেখো ফার্স্ট অ্যাডভার্ব, আবার এই ভেরিটা এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে এই যে ভেরি, এই অ্যাডভার্বটা যে ফার্স্ট অ্যাডভার্বটা ছিল ওটাকে কোয়ালিফাই করলো। তাহলে অ্যাডভার্বের কাজ কি? কোনো ভার্বকে কোয়ালিফাই করা, কোনো অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করা, বা অন্য যে কোনো একটা অ্যাডভার্বকে, এই যে এখানে যেরকম ফার্স্ট অ্যাডভার্বটাকে কে কোয়ালিফাই করলো? ভেরি, এই অ্যাডভার্বটা। তাহলে একটা অ্যাডভার্বকে আর একটা অ্যাডভার্ব দিয়ে আমরা কিন্তু কোয়ালিফাই করতে পারি, বা তার ইন্টেন্সিটি বা তীব্রতা সেটা বোঝাতে গিয়েও আমরা কিন্তু অন্য আরো একটা অ্যাডভার্বকে ইউজ করে থাকি। তাহলে অ্যাডভার্বের কাজ আমরা বুঝে গেছি। চলো এবার আমরা আরো বাকি যে তিনটে পার্টস অফ স্পিচ রয়েছে সেগুলো সম্পর্কে একটু দেখে নেব। এবার আমরা দেখে নেব আর যে বাকি তিনটে পার্টস অফ স্পিচ রয়েছে সেটা সম্পর্কে। তারপর কে রয়েছে? প্রেপোজিশন। দেখো প্রেপোজিশন যেটা হচ্ছে একটা রিলেটিং ওয়ার্ড। রিলেটিং ওয়ার্ড, প্রেপোজিশনটাকে রিলেটিং ওয়ার্ড বলছি কেন? দেখো প্রি মানে কি বলতো? প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে কি? পজিশন মানে হচ্ছে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। প্রিপোজিশন কি করে? পূর্বে অবস্থান করে। কার পূর্বে অবস্থান করে? এই যে নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে কে? প্রিপোজিশন। যেরকম ধরো আমি বলছি দা বুক ইজ অন দা টেবিল। আচ্ছা টেবিলটা কি? টেবিলটা হচ্ছে একটা নাউন। টেবিলটা একটা নাউন, তাই তো? আমার সামনে কাঠের যে জিনিসটা রাখা রয়েছে ওটার নাম দিচ্ছি, তার মানে কি? ওটার নাম দিচ্ছি টেবিল, তার মানে টেবিলটা হচ্ছে একটা নাউন। তাহলে দেখো টেবিলের পূর্বে কে বসেছে? অন বসেছে, ঠিক আছে। এবার কি বললে? প্রিপোজিশন মানে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তাহলে নাউনের পূর্বে বসেছে, বসে কি করে? সেই নাউনের সাথে সেন্টেন্সের যে আদার পার্ট রয়েছে, সেন্টেন্সের অন্য পার্ট কি? এই দিকটা একটা সেন্টেন্সের পার্ট, তো আদার পার্ট অর্থাৎ অন্য যে পার্টটা রয়েছে তার সাথে এই যে এই নাউনের কি সম্পর্ক, সেই সম্পর্কটাকে দেখায় বা তুলে ধরে। এই কাজটা করেই হচ্ছে প্রেপোজিশন, অর্থাৎ রিলেট করে। এই নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের যে আদার পার্ট রয়েছে তাদের যে রিলেশন, সেই রিলেশনটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে প্রেপোজিশন। এবার দেখো আমি এখানে যদি এই অনটাকে না ইউজ করি, আমি বলে দিলাম যে দ্য বুক ইজ দ্য টেবিল, সেন্টেন্সটার কি কোনো মানে রয়েছে? বইটা একটা টেবিল, বুক ইজ দ্য টেবিল, বইটা হয় একটা টেবিল। এটা দেখো সেন্টেন্সের মানেটাই কিন্তু টোটাল চেঞ্জ হয়ে গেল। মানে চেঞ্জ হয়ে গেল মানে কি? সেন্টেন্সটা হলোই না। মানে আমরা বলতে চাইছি যে বইটা টেবিলের উপর রয়েছে, সেটা আমরা বোঝাতে পারলাম না। তাহলে দ্য বুক ইজ কি বলতে হবে? এই যে অন, এই প্রেপোজিশনটাকে ব্যবহার করতে হবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। আই সিট অন দ্য সোফা, আমি সোফার উপরে বসে রয়েছি। তাহলে আই সিট অন দ্য সোফা, দেখো যে আরাম কেদারা বা চেয়ারটাতে রয়েছি বসে, তো সেটার একটা নাম দিচ্ছি, তাহলে ওই জিনিসটার নাম হচ্ছে সোফা। তাহলে তার মানে কি? নাম দিতে পারছি মানে ওটা হচ্ছে একটা নাউন। এবার এই যে নাউনের সাথে সোফার সাথে আমার যে সম্পর্ক, আমি বসে রয়েছি কোথায়? না সোফাটার উপরে। এই অনটা যদি না থাকে তাহলে সোফা, আই সিট দ্য সোফা মানে আসছে? মানে আসছে না। তাহলে সোফার সাথে আমার যে সম্পর্ক, আমার বসে থাকার যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে, রিলেশনটাকে কে দেখাচ্ছে? অন, তাই না? তাহলে আই সিট অন দ্য সোফা। তারপর উই প্লে ইন দ্য রুম, আমরা ঘরটার মধ্যে খেলছি। উই প্লে ইন দ্য রুম, দেখো ইন যদি না দিই, রুমের সাথে উই প্লে আমরা খেলছি, এই যে এই পার্টটার সাথে রুমের কি সম্পর্ক সেটা কিন্তু কখনোই বোঝা যাবে না যদি আমরা ইনটাকে ডিলিট করে দিই বা ইনটাকে আমরা না ইউজ করি। উই প্লে ইন দ্য রুম, তাই না? তাহলে আমরা কি দেখতে পেলাম? প্রেপোজিশন হচ্ছে একটা রিলেটিং ওয়ার্ড, মানে রিলেট করছে। কাকে রিলেট করছে? প্রিপজিশন। পূর্বে অবস্থান করছে নাউন বা প্রোনাউনের, এবং পূর্বে বসে কি করছে? ওই নাউনের সাথে সেন্টেন্সের যে আদার পার্ট রয়েছে, তার যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে রিপ্রেজেন্ট করছে বা সেই সম্পর্কটাকে দেখাচ্ছে কে? দেখাচ্ছে হচ্ছে প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশন অনেক আছে, আমরা জানি ইন, অন,
টু, উইথ, অ্যাক্রস, অ্যাবাভ, আন্ডার, এরকম করে কিন্তু প্রচুর প্রচুর প্রেপোজিশন আছে এবং তারা কোথায় কোনটা ব্যবহার হয় তাদের নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেগুলো আমরা যখন প্রেপোজিশন নিয়ে ইন ডিটেলে ক্লাস করব জানবো। যেরকম ধরো বলছি, আই উইল গো টু দিল্লি ইন জানুয়ারি। আমি জানুয়ারিতে দিল্লি যাব। এবার জানুয়ারি কি একটা মাসের নাম, একটা মান্থের নাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা নাউন। এবার আই উইল গো টু দিল্লি, আমি ধরো মুছে দিলাম, প্রেপোজিশন ব্যবহার করলাম না। আই উইল গো টু দিল্লি জানুয়ারি, আমি দিল্লি যাব জানুয়ারি, কি মানে হচ্ছে, মানেই আসছে না। তাহলে আমি জানুয়ারি মাসে দিল্লি যাব, তাহলে আমাকে ইন এই প্রেপোজিশনটা ব্যবহার করতে হচ্ছে। নাউনের আগে বসেছে প্রিপজিশন, পূর্বে বসেছে কার পূর্বে, নাউনের পূর্বে বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে, বা নাউন বা নাউনের সমতুল্য কোনো কিছুর পূর্বে বসবে প্রেপোজিশন, বসেছে। বসে এই জানুয়ারির সাথে আমার দিল্লি যাওয়ার কি সম্পর্ক, সেই সম্পর্কটাকে রিপ্রেজেন্ট করছে কে, প্রেপোজিশন। তাই প্রেপোজিশনকে কি বলছি, রিলেটিং ওয়ার্ড বলছি। নেক্সট দেখো কি রয়েছে, কনজাংশন। কনজাংশন মানে কি, কনজাংশন মানে হচ্ছে কানেক্টিং ওয়ার্ড বা জয়নিং ওয়ার্ড, কানেক্টিং বা কানেক্টিং ওয়ার্ড বা কি বলছি, জয়নিং ওয়ার্ড। অর্থাৎ দুটো শব্দ, দুটো সেন্টেন্স, দুটো ফ্রেজ, দুটো ক্লজকে কে জয়েন করায়, কনজাংশন। কি কি হতে পারে দেখো, অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট, এরকম করে কিন্তু অনেক কটা আছে। আমরা কনজাংশনের ডিটেল যখন ক্লাস করব তখন আমরা জানবো। এখন ফর এক্সাম্পল জাস্ট জেনে রাখো। ধরো বলছি, I don't go to school, but my sister goes. আমি স্কুলে যাব না, বাট আমার বোন যাবে। তাহলে দেখো এই যে মাই সিস্টার গোজ, আই ডোন্ট গো টু স্কুল, এই যে এই দুটো আমরা দেখো সেন্টেন্স পেয়েছিলাম। আই ডোন্ট গো টু স্কুল এটা একটা সেন্টেন্স, আবার মাই সিস্টার গোজ আমার বোন যাবে স্কুলে, এটা একটা আলাদা সেন্টেন্স। তাহলে দুটোকে আমরা কি দিয়ে জয়েন করেছি, বার দিয়ে। ঠিক আছে, এবার আমরা যদি বলি আই উইল স্টাডি অর আই উইল প্লে নাও, আমি হয় পড়তে বসবো না হলে আমি খেলবো। তাহলে এই যে অর, এটা দিয়ে দেখো দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে জয়েন করছি। তারপর যদি বলি আই উইল গো অ্যান্ড মাই ফ্রেন্ডস উইল অলসো গো, আমি যাব এবং আমার বন্ধুরাও যাবে। তাহলে অ্যান্ড দেখো জয়েন করছি দুটো সেন্টেন্সকে। ঠিক আছে, তাহলে এই যে এইগুলো হচ্ছে সব জয়নিং ওয়ার্ড বা কানেক্টিং ওয়ার্ড। আর লাস্ট রয়েছে কে, ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে কি, আবেগ সূচক যে শব্দগুলো, ঠিক আছে, যেরকম ওয়াও, ঠিক আছে, তারপর হোয়াট, এরকম করে অ্যালাস। দেখো এই যে ওয়াও, হোয়াট আ বিউটিফুল সিনারি, কি দারুণ চিত্রটা, ওয়াও, এটা কি, এটা দেখো আমাদের একটা আবেগ প্রকাশ করছি না। ইন্টারজেকশন মানে হচ্ছে যে সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করে আমরা আমাদের ফিলিংস বা আবেগকে প্রকাশ করি, ইমোশনকে প্রকাশ করি, সেগুলোকে বলা হয় কি ইন্টারজেকশন। যেরকম ওয়াও, অ্যালাস, উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, ইয়ে, ব্রাভো, এগুলো কি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে হোয়াট ইজ সেম, কি লজ্জা। দেখো এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা শব্দ যেগুলো দিয়ে আমরা আমাদের যে মানে যে আবেগ, যে ইনস্ট্যান্ট যে আমাদের আবেগটা তৈরি হচ্ছে সেই আবেগটাকে আমরা প্রকাশ করছি। তাহলে ওই আবেগ সূচক যে শব্দগুলো সেগুলোকে কি বলছি, সেগুলোকে বলছি ইন্টারজেকশন। তাহলে দেখো এখন আমরা 8টা পার্টস অফ স্পিচ সম্পর্কে জানলাম। এবার আজকের সেশনটা শেষ করার আগে আমরা আরো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেন্টেন্সের তো পার্টস অফ স্পিচ অর্থাৎ বিভিন্ন যে 8টা পার্ট রয়েছে তাদের সম্পর্কে জেনেছি। এবার ইন ডিটেলে আমরা আগামী দিন থেকে জানবো। তার আগে তোমাদের কিন্তু একটা সেন্টেন্সের যে কয়েকটা ভাগ থাকে সেই ভাগগুলো সম্পর্কে একটুখানি জেনে নিতে হবে। দেখো
আমরা তো অনেক সেন্টেন্স এখানে লিখেছি না, চলো একটা সেন্টেন্স নেওয়া যাক। রাম গোজ টু স্কুল। রাম স্কুলে যায়। এই যে রাম, রাম কি তোমরা তো জেনে এসছো, যেহেতু এটা একটা ব্যক্তির নাম তাই এটা নাউন, কিন্তু রামকে আমরা বলছি সাবজেক্ট। রামকে কি বলছি? রামকে বলছি আমরা সাবজেক্ট। গোজ এটা কি? এটা হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে। আর এই যে স্কুল, এটা অবজেক্ট। এবার দেখো, রাম গোজ টু স্কুল, রাম হচ্ছে কি? রাম হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? আমরা বাংলায় জানি কর্তা, অর্থাৎ যার দ্বারা কোনো কাজ করা হচ্ছে বা করা বোঝাচ্ছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলে থাকি কর্তা। তাহলে রাম কি? রাম হচ্ছে সাবজেক্ট। কে স্কুলে যাচ্ছে? রাম স্কুলে যাচ্ছে, তাহলে রাম সাবজেক্ট, রাম হচ্ছে কর্তা। গোজ ভার্ব, মানে আমরা জানি সকলেই ক্রিয়া, তাই না? আর এই যে টু স্কুল, এটা হচ্ছে অবজেক্ট। কোথায় যাচ্ছে? না স্কুলে যাচ্ছে, ঠিক আছে। চলো আরো একটা সেন্টেন্স যদি নিই। উই প্লে ক্রিকেট। আমরা ক্রিকেট খেলছি। উই কি বলো? উই হচ্ছে সাবজেক্ট। উই হচ্ছে সাবজেক্ট। এটাকে আবার কি পার্টস অফ স্পিচের যে 8টা নাম সেই অনুযায়ী কি বলছি? সেই অনুযায়ী প্রোনাউন। প্লে হচ্ছে ভার্ব আর ক্রিকেট হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এবার দেখো, উই প্লে ক্রিকেট, এখানে সাবজেক্ট, অর্থাৎ কারা কাজটা করছে? খেলা কাজটা কাদের দ্বারা হচ্ছে? আমাদের দ্বারা। তাহলে উই কি? উই সাবজেক্ট, কাজ ক্রিয়াপদ, প্লে ভার্ব হচ্ছে, ঠিক আছে। ক্রিকেট কি খেলছি? না ক্রিকেট খেলছি। তাহলে দেখো, উই সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট। তাহলে ইংলিশে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা দেখি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আচ্ছা, বাংলা সেন্টেন্সে দেখো, আমরা খেলছি ক্রিকেট বলি না, আমরা বলি বলতো আমরা ক্রিকেট খেলছি। প্রথমে তো আমরা সাবজেক্টকে ব্যবহার করি, তারপর অবজেক্টকে, তারপরে ভার্বকে। কিন্তু ইংলিশে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। উই প্লে ক্রিকেট। হি ইটস রাইস। সে ভাত খাচ্ছে। হি ইটস রাইস। উই প্লে ক্রিকেট। আই অ্যাম আই অ্যাম রিডিং আ বুক। দেখো, প্রথমে সাবজেক্ট আই অ্যাম রিডিং, ভার্ব, তারপর দিচ্ছি এ বুক, অর্থাৎ অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই স্ট্রাকচারটা কিন্তু ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা পাই, সেটা মনে রাখবে। এবার আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, যে এই যে সাবজেক্ট এবং অবজেক্ট দুটো জিনিস আমরা দেখতে পেয়েছি না, এই সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে ইংলিশে এই যে 8টা পার্টস অফ স্পিচ পেয়েছি, তার মধ্যে কারা সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করতে পারে বলতো? নাউন এবং প্রোনাউন। এই যে নাউন এবং প্রোনাউন, যে 8টা পার্টস অফ স্পিচ পেয়েছি, কি কি? চলো আমরা একবার বলি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই 8টা যে পার্টস অফ স্পিচ পেয়েছি, তাদের মধ্যে নাউন এবং প্রোনাউনই পারে শুধুমাত্র সেন্টেন্সে, যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করতে। দেখো না, এখানে রাম কি সাবজেক্ট? তো এটা একটা নাউন। উই লিখেছি, এটা একটা সাবজেক্ট, আবার এটা তাহলে প্রোনাউন। তখন বলছি যে হি ইটস রাইস, হিটা কি? প্রোনাউন। রাইসটা কি? অবজেক্ট তো, কিন্তু ওটাও দেখো, ওটা একটা নাউন। তাহলে যে কোনো সেন্টেন্স তুমি নাও, দেখবে নিয়ে পড়। তোমরা তো তোমাদের সামনে যদি তোমরা যদি স্কুলে টেক্সট বুক খোলো বা চোখের সামনে যা কিছু যদি রয়েছে, খুলে একটা ইংলিশ সেন্টেন্স দেখো, দেখবে সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে সেন্টেন্সের কে কাজ করছে, হয় নাউন হবে সেটা, না হলে প্রোনাউন। এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যে তাই নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই 3টে জিনিস, মানে এই 3টে পার্ট আর কি ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে নাউন এবং প্রোনাউনই পারে সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করতে। এবং ভার্ব আমাদের খুব গুরুত্বপূর্ণ, কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া হতেই পারে না। সেন্টেন্সের স্ট্রাকচারই সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। এখানে অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, কিন্তু ভার্বকে বাদ দিয়ে আমরা কিন্তু কোনো সেন্টেন্সই করতে পারবো না। এই আমি ধরো বলছি সিট ডাউন, স্ট্যান্ড আপ,
তাহলে দেখো সিট ডাউন মানে ইউ সিট ডাউন, ইউ অর্থাৎ যেটা সাবজেক্ট সেটাকে আমি অমিট করতে পারি, কিন্তু সিট ডাউন, স্ট্যান্ড আপ, ওয়েক আপ, দেখো এগুলো কিন্তু এক একটা ভার্ব। তাহলে ভার্বকে বাদ দিয়ে কোনো সেন্টেন্স হতে পারে না, তাহলে ভার্ব খুব গুরুত্বপূর্ণ। এবার ভার্বের সাথে নাউনটাও গুরুত্বপূর্ণ, কারণ কি নাউন কাজ করে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে। এবার নাউন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে এবং নাউনের সাথে আবার ভার্বের একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক রয়েছে বলতো নাউনের সাথে ভার্বের একটা সম্পর্ক? কারণ এই যে ভার্বটা কি হবে সেন্টেন্সে সেটা ডিসাইড করে কে বলতো? সেন্টেন্সের সাবজেক্ট। আর সাবজেক্ট কে? সাবজেক্ট তো নাউন বা প্রোনাউনই হয় গো। তাহলে কেন বলছি ভার্বের সাথে নাউন প্রোনাউন খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ। আর সাবজেক্ট মানেই কি হয় নাউন হবে না হলে প্রোনাউন হবে। দেখো আমি বলছি রাম গোজ টু স্কুল, এখানে দেখো কি বলেছি? গোজ, বইয়ের সাথে ইএস যোগ করেছি। এখানে দেখো উই প্লে ক্রিকেট, এখানে উই কি? উই হচ্ছে এখানে সাবজেক্ট, আর প্লে ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। দেখো এখানে কিন্তু আমরা প্রোনাউন পেয়েছি, ভার্ব পেয়েছি, এবং ক্রিকেট কি? ক্রিকেট হচ্ছে একটা নাউন। তাহলে প্রোনাউন, নাউন এবং ভার্ব এই তিনটে কিন্তু আমরা পেয়েছি এই সেন্টেন্সে। এবার দেখো যখন বলছি হি প্লেস ক্রিকেট হয়ে যাচ্ছে, কারণ দেখো হি যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাই আমরা কিন্তু হি যখন বলছি তখন তারপর কি বলছি? প্লেস বলছি। সিঙ্গুলার সাবজেক্ট মানে সিঙ্গুলার ভার্ব, আর প্লুরাল সাবজেক্ট মানে হচ্ছে প্লুরাল ভার্ব। এবার সিঙ্গুলার ভার্ব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে মানে কি? ভার্বের সাথে আমাদেরকে কি করতে হবে? এস অথবা ইএস আমরা যোগ করে থাকি। দেখো হি প্লেস ক্রিকেট বলেছি, এস যোগ করেছি না? হি গোজ টু স্কুল, রাম গোজ টু স্কুল, ইএস যোগ করেছি না? কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ এক বচনে সাবজেক্ট হলে ভার্বটাও হবে কি? এক বচনে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব। আর সিঙ্গুলার ভার্ব মানেই কি? ইনডিফিনাইট টেন্সে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সাথে এই যে এস বা ইএস কে আমাদের অ্যাড করতে হবে। হি প্লেস ক্রিকেট, এখানে দেখো হি সিঙ্গুলার সাবজেক্ট প্লেস করেছি, কিন্তু যখন বলছি উই, উই মানে কি? আমরা, অর্থাৎ এটা একটা প্লোরাল সাবজেক্ট। প্লোরাল সাবজেক্ট মানে সেখানে কিন্তু ভার্বও প্লোরাল, প্লোরাল ভার্ব মানে কিন্তু সেখানে কোনো এস বা ইএস হবে না। তাহলে দেখো এখানে প্লে করেছি, তাহলে হি এর পর প্লেস, রামের পর গোজ, কিন্তু যখন বলছি উই তখন বলছি প্লে। তাহলে সাবজেক্টের সাথে ভার্বের যে রিলেশন রয়েছে, খুব একটা মানে কি বলবো ডিপ রিলেশন, সেটা আমরা বুঝতে পারছি। ভার্ব কি হবে সেটা কে ডিসাইড করছে? দেখো সাবজেক্ট। আচ্ছা আমরা বলি যে আই অ্যাম এ গার্ল, হি ইজ আ বয়, আমি একটা মেয়ে, সে একটা ছেলে। আই এর পর অ্যাম দিচ্ছি, হি এর পরে ইজ দিচ্ছি। উই আর স্টুডেন্টস, উই এর পরে আর ব্যবহার করছি। দেখো এই যে আর, অ্যাম, ইজ এগুলো যে আমরা ব্যবহার করছি, এগুলো চেঞ্জ হচ্ছে কি দেখে? সাবজেক্ট দেখে। কখনো উই চেঞ্জ হয়ে যাচ্ছে আর, আই দিচ্ছি তো অ্যাম দিচ্ছি, হি দিচ্ছি, সি দিচ্ছি, ইট দিচ্ছি, তাদের পর ইজ ব্যবহার করছি। তাহলে কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট অনুযায়ী ভার্ব চেঞ্জ হচ্ছে। তাহলে ভার্ব ইম্পর্টেন্ট, ভার্বের সাথে সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ। আর সাবজেক্টকে হয় নাউন না হলে প্রোনাউন। তাহলে নাউন, প্রোনাউন এবং ভার্ব এই তিনটে 8টা পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো আশা করছি তোমাদের আজকের সেশনটা ভালো লেগেছে। আজকে তোমরা যেটুকু গ্রামারের সেকশন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের যেটুকু জিনিস শিখলে, তো সেইটা সম্পর্কে তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোয়ারিজ থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমি তোমাদের চেষ্টা করব সমস্ত ডাউট স্যাটিসফাই করার বা ক্ল্যারিফাই করার। তো আজকের সেশন এই পর্যন্তই। আবার পরের দিনকে নতুন কোনো সেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে, যেদিনকে আমরা সেন্টেন্স অ্যান্ড ইটস টাইপ সম্পর্কে জানবো। দেখো আমরা তো সেন্টেন্সের যে 8টা পার্ট, সেই পার্টগুলো সম্পর্কে জেনেছি। এবার আমরা যখন নিজেদের মনের ভাব প্রকাশ করি, ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মিডিয়াম থ্রু হুইচ উই ক্যান এক্সপ্রেস আওয়ার থটস অ্যান্ড ইমোশন। আমাদের মনের আবেগ, ভাব এগুলো আমরা প্রকাশ করি একটা ভাষার মধ্যে দিয়ে। আর আমরা কি বলেছি? আমরা কিন্তু এখানে কোনো সাবজেক্ট বা বিষয় পড়তে আসিনি, এখানে আমরা কিসের জন্য এসেছি? ল্যাঙ্গুয়েজ পড়তে। তাহলে যেহেতু এখানে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংটার ওপরে ফোকাস করছি,
তাই অবশ্যই আমরা কিন্তু যে বিভিন্ন ধরনের সেন্টেন্স রয়েছে যেগুলো দিয়ে আমরা বিভিন্নভাবে আমাদের মনের ভাব প্রকাশ করি, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে পড়তে গিয়ে, লিখতে গিয়ে, বলতে গিয়ে প্রয়োজন হয়, তো সেই যে টাইপস অফ সেন্টেন্স রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। আর আমরা অবশ্যই এখানে কিন্তু শুধুমাত্র ইংলিশ গ্রামারের উপর কাজ করলেই হবে না বা গ্রামারটুকুকে জানলেই হবে না, তার সাথে সাথে যে আদার পার্টস বা আদার স্কিল রয়েছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর, যে 4টে স্কিল, সেই 4টে স্কিলের উপরে কাজ করব। প্রথমেই তোমাদের বলে দিয়েছি কিভাবে এখানে তোমরা ইংলিশ অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ হোল তোমরা কিভাবে এখানে শিখতে পারবে। তো অবশ্যই তোমরা লার্নিং করার সাথে যুক্ত হয়ে থাকো। এখানে তোমরা যে সমস্ত সেশনগুলো পাবে সেগুলো অবশ্যই তোমাদের ইংলিশ লার্নিং জার্নিকে অনেক সহজ করবে। তো দেখা হচ্ছে পরের দিনকে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।